খালেদ মহিউদ্দিনের যদি সাহস থাকে হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন, বেকার ছাত্র থেকে তিনি কিভাবে 10 থেকে 15 কোটি টাকা খরচ করে এমপি হয়েছে, এই টাকা হয়েছে, এই টাকা কোত্থেকে এসেছে? আমার জানা মতে উনার কোনো ইনকাম নেই, উনি একজন চাঁদাবাজ। আমার কাছে মনে হয় না, আপনি উত্তর দিলেই ভালো হবে, না লোকে মনে করবে যে আমি। আচ্ছা, এটা হচ্ছে মানে প্রথমত হচ্ছে যে আমার ইনকাম হচ্ছে খুবই স্পষ্ট। আমার ইনকাম নিয়ে কখনোই লুকোচুরি ছিল না। হ্যাঁ, তবে এটা সত্য, আমার ইনকাম নাই। কখন? নির্বাচনের পরে আমার সরকারি বেতন ছাড়া আমার কোনো ইনকাম নাই। মানে আপনি আর পড়াচ্ছেন না, এখন আমি আমার যেই কোর্সের সাথে আমার এখন হচ্ছে এবার এডমিশনে হয়তো আমি নতুন করে চুক্তি করতে পারি, কিন্তু নির্বাচন পরে, মানে নির্বাচন হচ্ছে আপনার 2026 সালের ফেব্রুয়ারির 17 তারিখ আমাদের শপথ হয়েছে। আমি সবাই জানে আমি 1,74,000 টাকা বেতন পাই এখন। মানে আমার 1,74,000 টাকা বেতন মাসে আসে। এটা হচ্ছে অগাস্ট মাস এই পর্যন্ত। এর বাইরে আমার আসলে কোনো ইনকাম নাই, এটা সত্য। কিন্তু এই নির্বাচনের পূর্বে আমার ইনকাম যদি আপনি দেখতে চান, হচ্ছে জনাব রাজু আহমেদ, আমি আপনাকে বিনীতভাবে বিনয়ের সাথে বলবো, আমার ইনকাম খুবই স্পষ্ট স্বচ্ছ। আপনি নেটে সার্চ করলে আমার ইনকাম পাবেন। তবে সেটা 2024-এর পরে না। আমার ইনকাম হচ্ছে আমি 2017 সাল থেকে আমি হচ্ছে আমার ব্যক্তিগত আয় আছে, এবং আপনি এটা হচ্ছে আপনি খোঁজ নিতে পারেন, আপনি এটার অডিট করতে পারেন, এটা ট্যাক্স ফাইল আপনি পাবেন। এবং সেটা এমন না যে 2024 সালের ওই আন্দোলনের পরে এগুলো হয়েছে। আমি হুপ প্রকাশনী নামে একটা প্রকাশনী আছে, যেটা এখনো আছে, আমি সেখানে চাকরি করেছি, কাজ করেছি। প্যানাসিয়াতে আমি চাকরি করেছি, আমি ফোকাসে পড়িয়েছি, রেটিনাতে পড়িয়েছি। আমি হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠান স্কুল অফ এক্সিলেন্স আমার আছে, এবং আমি সেই প্রতিষ্ঠানের যে আমি ওনার, সেটা 2023 সালের জুন মাসে সেটার হচ্ছে ডিড আছে আমার, একদম দলিল বা ট্রেড লাইসেন্স, সেটা 2023 সালের জুন মাসে আমার ট্রেড লাইসেন্স আছে। তো তার মানে হচ্ছে ইনকাম মানে সবসময় ছিল। তো এবার যেটা আসে যে উনি একটা প্রশ্ন, ওনার একটা জায়গা ছিল 10-15 কোটি টাকা নির্বাচন করতে লাগে। এটা অসত্য। মানে হয়তো লাগে 50 কোটি টাকা অনেকে খরচ করেছে, বা 100 কোটি টাকা। প্রধান যে আপনার প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা, উনি তো নির্বাচনেই ছিলেন। উনার নির্বাচন করতেই মানে উনার ঋণে আছে 100 কোটি টাকা, আমি সেটা বলছি না। অর্থাৎ উনি এবার নির্বাচনের জন্য অযোগ্য হয়েছে, কিন্তু নির্বাচনে তো ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে উনি যেটা বলেছেন 10 থেকে 15 কোটি টাকা যেই খরচের বিষয়টা, আমার নির্বাচন করতে আমার ব্যক্তিগত পকেট থেকে কোনো টাকা খরচ হয়নি, আমার ব্যক্তিগত পকেট থেকে। কিন্তু নির্বাচন করতে খরচ হয়েছে যেই খরচ মানুষ নিজে দিয়েছে, এবং এটা খুবই স্পষ্ট। আমি ক্যাম্পেইনে তো আমি কাউর থেকে কেউ আপনার কোনো কিছু অফার করলে এটা আপনি মানা করে দেন, মানুষ দিছে কেন? না, আপনি তাহলে না, আপনি দেখবেন ওপেন ক্যাম্পেইনে, আর আমি আপনাকে তাহলে দেখাইতে পারবো, ওপেন ক্যাম্পেইনে আমাকে হচ্ছে মানুষ টাকা দিয়েছে, কেউ 50,000, কেউ 1 লাখ। বেশিরভাগ সময় এগুলি ফেরত দিয়েছেন আমি দেখছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফেরত দিয়েছি, কিন্তু আপনি দেখবেন আমাদের হচ্ছে, এবং হিসাবও আছে, বিদেশ থেকে কেউ 1 লাখ। এবং আমি অনলাইনে কোনো ফান্ড রেজ করিনি আমার নির্বাচনে, আমি অফলাইনে ফান্ড রেজ, অর্থাৎ আমি একটা প্রোগ্রাম করেছি, ওই প্রোগ্রামে এসে মানুষ অংশগ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবে আমাদের নির্বাচনে মনে খরচের লিমিট ছিল 43 লাখ টাকা। মানে একজন 43 লাখ টাকা খরচ করতে পারবে, বা 37 লাখ টাকা মনে হয় খরচ করতে পারবে। মানে কনস্টিটিউয়েন্ট ভেদে একটু এদিক সেদিক। হ্যাঁ, অর্থাৎ 10 টাকা করে পার ভোটার 10 টাকা করে। আমার ভোটার ছিল 4,13,000 ভোটার ছিল। তো এটা প্র্যাকটিক্যালি আসলে পসিবল না যে আমার হচ্ছে 4,13,000 10 টাকা করে 40 লাখ টাকা। আমরা দেখিয়েছি 43 লাখ টাকা, এবং পার্লামেন্টে এটা নিয়ে কথাও বলবো। এটি কারণ সংসদ সদস্যরা মিথ্যা বলেই পার্লামেন্টে ঢুকে, একদম এটা মানে এটা নিয়ে বলবো। আচ্ছা, এখানে না, ইনস্ট্রুমেন্টাল নির্বাচনে কিছু ইনস্ট্রুমেন্টাল কস্ট আছে, এটা সত্য। ইনস্ট্রুমেন্টাল কস্ট যেমন এবার পোস্টারিং এ কোনো ইনস্ট্রুমেন্টাল কস্ট ছিল না। যেমন বেশিরভাগ ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল কস্ট কোথায় লাগে, যেমন আপনি ক্যাম্পেইন করাতে আপনি 500 লোক নিয়ে আপনি ক্যাম্পেইন করবেন, তারপর যে মানুষকে খাওয়াবেন। আর কেউ যদি ভোট কিনতে চায় সেটা তো ডিফারেন্ট বিষয়। এবার আসেন আমার জায়গায়, এই জায়গাগুলো হচ্ছে নির্বাচনের খরচের খাত। এবার আমার জায়গায় আসেন, আমি নির্বাচনে কোনো একটাও আমি বড় সমাবেশ করি নাই, আমি ছোট ছোট উঠান বৈঠক করেছে, এবং উঠান বৈঠকের খরচ ওই এলাকার যে উঠান বৈঠক করেছে ওই এলাকায় খরচ হয়েছে। তারপরে হচ্ছে আমি মানে কাউকে যে ভোট কেনার তো প্রশ্নই আসে না, মানে ভোট কেনার যে টাকা দিয়ে ভোট কেনা। এবং
আমার নির্বাচনের বা আমার রাজনীতির যে জায়গাটা বলেন, আমার রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কস্ট এফেক্টিভ পলিটিক্স। আনটিল এন্ড আনলেস আপনি রাজনীতির খরচ যদি কমাইতে না পারেন, আপনি কোনোভাবেই দুর্নীতির বাইরে থাকতে পারবেন না। ফর এক্সাম্পল এইটা হইলো আপনি একদম মানে কি বলবো হেডলাইন করার মতো একটা বলতে, রাজনীতির খরচ যদি কমানো না যায় তাহলে দুর্নীতি কোনোভাবেই বন্ধ করা যাবে না। রাজনীতির খরচটা কি পপুলার ডিমান্ড, মানে লোকে কি এমপি হাসনাত আব্দুল্লাহ এই খরচটা করুক এটা চায়? মানে দেখেন, আমি যদি বলি একদম শুরু থেকেই আমার একটা কথা ছিল, আপনি ফ্রিতে ভোট দিলে আপনি ফ্রিতে সার্ভিস পাবেন। ফ্রিতে ভোট দিবেন, ফ্রিতে সার্ভিস নেবেন, সিম্পল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমার নির্বাচনে যদি 10 কোটি টাকা আমার ইনভেস্ট করতে হয় বা 15 কোটি টাকা ইনভেস্ট করতে হয়, মানে আমি ইনভেস্ট করলাম নির্বাচনে, কি খরচ করলাম, আমি হয়তো এলাকার হচ্ছে ওই কর্মীদেরকে টাকা দিলাম, আমি হচ্ছে ধরেন ভোট কিনলাম, আগের রাতে টাকা পাঠাইলাম, সিনজি পাঠাইলাম, অটো পাঠাইলাম, খাওয়ার খরচ দিলাম, তাহলে কিন্তু নির্বাচনের পরে আমার প্রথম যেই টার্গেটটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের থেকে আমি হচ্ছে কমিশন খাবো, প্রত্যেকটা কাজ থেকে আমাকে কমিশন খাইতে হবে। এবং হচ্ছে দেখা যাবে ওই মসজিদের টাকা আসবে 10 লাখ টাকা, আমি এখান থেকে টাকা খাবো, আমার পিআইইউ থেকে টাকা খাবো, ইঞ্জিনিয়ার থেকে টাকা খাবো, পোস্টিং প্রমোশনের টাকা খাবো, নিয়োগ থেকে টাকা খাবো। যেমন আমাদের এমপিদের কিন্তু কিছু নিয়োগেরও আমাদের কিছু আমরা উপদেষ্টা থাকে নিয়োগ বোর্ডের, ওগুলা থেকে আমি টাকা খাবো। এখন দেখা যাবে এটা একটা ভিশিয়াস সাইকেল, মানে এই সাইকেল থেকে আপনি এসকেপ করতে পারবেন না। এই সাইকেলটাকে ব্রেক করাই ছিল আমার প্রথম টার্গেট। সেজন্য আমি একদম ফ্রম ডে ওয়ান আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি নির্বাচন করব, আমার ছিল আমি যদি 500 ভোটও পাই আমি টাকা খরচ করব না, একদম ফ্রম ডে ওয়ান, যে আমার টাকা ছাড়া। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার টাকা খরচ হয় নাই, কিন্তু টাকা মানুষ খরচ করবে, আমার জন্য মানুষ খরচ করছে, এখন তাকে আমি ফ্রিতে সার্ভিস দেই। এখন আপনাকে একজন এটার ক্ষেত্রে আপনি একটা, আচ্ছা আমার সাউন্ডটা কি ঠিক হয় নাই? এটা বাড়ান যাচ্ছে তো বাড়াই দেন কার্ডের মাধ্যমে। আমি তো জিনিসটা হচ্ছে যে মানে দুইজনের সাউন্ড পাওয়া যাবে না একটা ইয়ার মধ্যে, মানে টেকনোলজির এই অবস্থা। যাই হোক, আমি যেটা বলি, আমি এই জায়গাটা যদি একটু স্পষ্ট করি, আমি একটু প্রশ্নটা করি, তাহলে এটা একটু বোঝা যাওয়ার একটু জায়গা, যে এটা কি একদম পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে একটু কম। আর আমি আমার প্রশ্নটা হচ্ছে হাসান, আমি যেটা জানতে চাই যে ধরেন আপনার ক্যাম্পেইনে আমি ধইরা নেই যে অঙ্কের সুবিধার্থে 10 লাখ টাকা খরচ হয়েছে, তো সেই 10 লাখ টাকা খরচের মধ্যে আপনার একদল বন্ধু সেই 10 লাখ টাকা দিছে, আর আপনার যারা ভোটার তারা এই 10 লাখ টাকা নিছে। এখন আপনি যখন সার্ভিসটা দেন তখন যারা আপনার দিছে তাদেরকে আপনি বেশি সার্ভিস দেন কিনা, মানে তারা আপনার বেশি ক্লোজ কিনা, বিকজ তারা তো তাদের এইটা করছে এটার মধ্যে। আচ্ছা, ইন্টারেস্টিংলি আমি আগে বলি কি ধরনের সার্ভিস দিতে হয়। মানে ধরেন আপনি যদি টাকা আনেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছেন ধামতি ইউনিয়নের, হ্যাঁ, আপনি আমাকে নির্বাচনে ফান্ডিং করলেন, 20 লাখ টাকা 30 লাখ টাকা আপনি দিলেন, তাহলে কয়েকটা সার্ভিস আপনি আমাকে দিতে হবে, আমি আপনার কাছে লায়াবল হয়ে যাব। কি দিতে হবে? যেমন আপনার এলাকায় গরু বাজার হবে, তখন দেখা যাবে এই গরু বাজার আপনাকে দিতে হবে আমার, তখন আপনি আমাকে ধরেন ওই আপনার এলাকায় ধরেন কোন একটা নিয়োগ হবে, কাজী নিয়োগ হবে, তখন দেখা যাবে সেইখানে আপনি হচ্ছে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন। আপনার এলাকায় একটা জলমহল হচ্ছে আপনার এলাকায় হচ্ছে টেন্ডার হবে, তখন দেখা যাবে আমি সেখানে লায়াবল হব। এখন প্রশ্ন হচ্ছে আমি কি এই ধরনের কোনো ব্যক্তি থেকে টাকা এনেছি কিনা, তাদেরকে এই সুযোগটা দিয়েছি কিনা? উত্তর হচ্ছে না। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি আমাকে 50 লাখ টাকা দিবে, 20 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে, এবং সেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে একদম আপনার আর আমার নিজস্ব বোঝাপড়া থাকবে, বিষয়টা এমন না। আমাকে যদি মানুষ টাকা দিতে চেয়েছে সেটা প্রকাশ্য দিবালোকে সবার সামনে যে আমি টাকা দিতে চাচ্ছি, অন কন্ডিশন যে আমি আপনার কাছে অ্যাকাউন্টেবল না, এবং এর বিনিময়ে আমি আপনাকে কিছু দিতে পারবো না, এবং এটা দেবিদ্বারে সবাই জানে। মনের মধ্যে একটা ইয়া থাকে না, এখন ইয়েস, এটা থাকবে কখন? যখন আপনি তার সাথে কোনো ধরনের সিক্রেট কোনো আন্ডারস্ট্যান্ডিং এ যাবেন, যেমন যেহেতু এটা প্রকাশ্যে, এবং এটা যে আমি আপনাকে টাকা দিবেন, এটা হচ্ছে যদি দিয়েছেন নির্বাচনে, এবং আমাদের একটা কমিটি ছিল, এবং এই টাকা আমরা সরাসরি কোনোভাবে ইয়া করি নাই। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমার নির্বাচনে যেটা করেছি, ইনস্টেড অফ রিসিভিং লিকুইড মানি, আমরা বলেছি ওকে ফাইন, আপনি আপনার এলাকার দায়িত্ব নেন, আপনি আপনার এলাকার হয়তো ধরেন এই প্রোগ্রামটা করেছেন, ওখানে খাওয়ার দায়িত্ব দেন, অথবা এটার হচ্ছে ব্যানারটা করে দেন, অথবা
চ্যাটগুলো দিয়ে দেন, সিম্পল। এখানে আমার ব্যক্তিগতভাবে বা আমার পার্টি ব্যক্তিগতভাবে ফ্রম ডে ওয়ান আমরা চেষ্টা করেছি রাজনীতিটাকে হচ্ছে আপনার টাকার বাইরে নিয়ে আসা। আদারওয়াইজ আমি যদি ধরেন টাকা নিতাম তাহলে এখন কি হইতো, সামনে নির্বাচন আছে, আপনাকে আমার মনোনয়ন দিতে হইতো, গরু বাজার দিতে হইতো, আপনাকে আমার হচ্ছে জলমহল দিতে হইতো, আপনার বাড়ির রাস্তা পাকা করে দিতে হইতো, কাজী নিয়োগে আপনাকে প্রাধান্য দিতে হইতো। এখন দেবিদ্বারে সবাই জানে যে আমি কারো কাছে অ্যাকাউন্টেবল না, একজনের কাছেও না, কারণ আমি যেহেতু কারো কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করি নাই। সুতরাং আবার টাকা নিয়ে যদি টাকা কেউ খরচ করে থাকে, আমি তাকে এমন কোনো মানে শর্ত দেই নাই, কমিটমেন্ট দেই নাই যে আপনি আমাকে টাকা খরচ করেন আমি আপনাকে ফেরত দেবো। মোটামুটি ভাবে যতদিন থেকে সাংবাদিকতা করি, মানে 28 বছর ধরে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে কর্মী আর কর্মচারীর মধ্যে তফাৎ নাই। কেউ কোনো রাজনীতিবিদ বলতেছেন যে এরা আমার কর্মী হইলো, এরা আচরণ করতেছেন হচ্ছে কর্মচারীর মতো, যে একটা টাকা চাচ্ছেন, একটা বেতন চাচ্ছেন। এটা খুবই ফ্রাস্ট্রেটিং লাগে, কারণ আমি যখন কোনো একটা আমার পলিটি থেকে কেউ একটা টাকা নেয়, আপনার কথাটাতে আমি আরো বেশি এটা প্রমাণ পেলাম। মানে আপনি তো টাকাটা নিজের পকেট থেকে দিবেন না, আপনি পলিটির টাকাটাই কিন্তু আবার নিবেন। আপনি টাকাটা নিবেন এবং যে কোনো নেয়া দেওয়ার ক্ষেত্রেই আপনি যদি 5 টাকা ওনাদেরকে দেন, আপনি আসলে 15 টাকা ওনাদের থেকে নিয়ে নেবেন। তো সেইটা ওনাদের জন্য কিন্তু আসলে সস্তা পড়ে যদি ওনারা, এবং এটা এক ধরনের প্রায়োরিটি ইনভেস্টমেন্ট। আপনাকে ইনভেস্ট করছে, আপনি হচ্ছে কেউ অনার চায়, কেউ পদ চায়, কেউ টাকা চায়। আপনি কোন ফর্মে, 3টা ফর্মে হচ্ছে আপনি ফেরত দিবেন। কেউ তো হয়তো আপনি তাকে সম্মান দিয়ে কোনো একটা পদ দিবেন, অথবা তাকে কোনো ফর্মে তাকে হচ্ছে অ্যাকোমোডেট করবেন, অথবা তাকে কোনো একটা ব্যবসাপাতি দিবেন। আপনি আমার দেববিদ্যারে খোঁজ নিতে পারেন, এটা যেহেতু পাবলিক প্রোগ্রাম, সবাই জানে, এবং এখন অ্যাক্সেস টু ইনফরমেশন সবার কাছে আছে, প্রশাসনিক ট্রান্সপারেন্সি আছে। আপনি দেখবেন আমি কোনো বিষয়ে মানে সব কিছু, এটা পলিসি যেটা হওয়ার কথা ওভাবেই হবে, যে কেউ আমরা টেন্ডার ম্যানিপুলেশন করতে যাওয়া, কাউকে নির্দিষ্টভাবে কাজ দিয়ে দেওয়া, এই বিষয়গুলোর আমি এগুলার আমার কোনো কিছু লাইবিলিটি নাই। ইভেন আমার কর্মীদের কাছেও আমি কোনো কমিটেড না যে আপনি যেহেতু আমার জন্য নির্বাচনে, যেমন আমি হচ্ছে নির্বাচনের ইমিডিয়েট পরপরই আমি একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে আপনার দুইজন লোক আসে যে তার মেয়ে হচ্ছে এসএসসিতে ফেল করেছে, তো তার ফর্ম ফিল আপটা যেন আমি টেস্টে ফেল করেছে, তার ফর্ম ফিল আপটা করার জন্য যেন আমি হচ্ছে হেডমাস্টারকে বলে দিই। তো আমি বললাম এটা কেন বলবো, কারণ স্কুলের তো নিয়ম আছে, ফেল করলে তাকে অ্যালাউ করবে না। তখন উনি বললো আমি তো আপনার জন্য নির্বাচনে কাজ করছি। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো আপনাকে এই কমিটমেন্ট দেই নাই যে আপনি আমার জন্য নির্বাচনে কাজ করলে আপনার মেয়ের ফর্ম ফিল আপ আমি ফেল করলেও করাই দিব। বরং এটা হইতে পারতো যে কিছু টাকা যদি আপনি টাকার দিতে পারছেন না, 10,000 টাকা হয়তো ফর্ম ফিল আপ, এক্ষেত্রে তো আমরা রিকোয়েস্ট করতে পারতাম। এটা আমাদের একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আমাদের একটা মানে এই যে পজিটিভ ভাবে অ্যাপ্রোচ করার, এটা অন্তত আপনি এক্সপেক্ট করতে পারেন আমার কাছ থেকে। তো সবাই এই এক্সপেকটেশনটা করে, তবে আমি এই জায়গাটা আস্তে আস্তে এটার লাগাম টানার চেষ্টা করছি, কারণ জনপ্রতিনিধি থেকে আপনি যত বেশি এক্সপেকটেশন রাখবেন, আনফেয়ার এক্সপেকটেশন, যেমন কিছুদিন আগে আমার এলাকায় একটা কাজী নিয়োগ হয়েছে। কাজী নিয়োগে সবার একটা প্রত্যাশা ছিল যে কাজী হয়তো আপনার দেখা যাবে বিভিন্ন দল থেকে তদবির আসা শুরু হয়েছে, কিন্তু আমরা আমাদের জায়গায় রিজিড ছিলাম যে পরীক্ষায় ভালো করবে, ভাইবাতে ভালো করবে, আমরা তাকেই হচ্ছে নিয়োগ দিব। তো ভাইবাতে যে ভালো করেছে 10 জন। কাজী নিয়োগের অথরিটিকে, কাজী নিয়োগের একটা বোর্ড থাকে, 5 জনের বোর্ড। এখানে যিনি সংসদ সদস্য থাকে তিনি থাকেন উপদেষ্টা, তারপরে ইউনো থাকেন, সাব রেজিস্ট্রার থাকেন। পর্যন্ত কি এমপির কথাতেই আসলে মানে ফাইনাল, এখানে যেহেতু আপনি যেটা বললেন এমপি কি আসলে ফাইনাল, এটা দিতে পারেন। হ্যাঁ, হায়ারার্কি যেহেতু দেখেন আপনি স্বাভাবিকভাবে আপনার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি আমি 13, একজন ধরেন এখানে একজন ইউনো যিনি আছেন, হ্যাঁ, উনি স্বাভাবিকভাবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের নাই। তো এইখানে ভাইভা বোর্ডে কে আছেন, একজন ইউনো থাকেন। আমি এমনি জানতে চাইছি প্র্যাকটিসটা হচ্ছে কি, ধরেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি একজন অ্যাসিস্ট্যান্ট জজও নাই, হ্যাঁ, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জজের যে ক্ষমতা আছে সেইটা আবার এমপি সাহেবেরও নাই, ট্রু, কারণ উনি বিচার করেন। আবার জুরিসডিকশন যদি আপনি চিন্তা করেন, একজন থানার ওসির যে জুরিসডিকশন সেটা একজন আইজির নাই, ট্রু। মানে এইভাবেই কিন্তু এটা হচ্ছে কি অনেক বছর ধরে প্র্যাকটিস হয়ে আসছে, কারণ এটা যেহেতু আমাদের রেজুলেশনে যাবে। আমি জাস্ট ক্লিয়ার করি। তো দেখা গিয়েছে যে আপনার স্বাভাবিকভাবেই এমপি যেটা চায় স্বাভাবিকভাবেই এটা হয়ে থাকে, কিন্তু আমরা এটা চাই না, কারণ এটা প্র্যাকটিস।
থিওরি হওয়ার কথা ছিল কি, বা আদর্শিক জায়গাটা কি হচ্ছে, একদম আইডিয়াল সিচুয়েশনে যে ক্যাপাবল তাকে 5 জন মিলে হচ্ছে রেফার করবে, কারণ এটা 5 জনেরই সিগনেচার লাগবে। সাব রেজিস্ট্রার সিগনেচার করবে, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সিগনেচার করবে, এমপি সিগনেচার করবে এবং ইউনো সিগনেচার করবে। আমরা ওই ভাইবা বোর্ডে যে সবচেয়ে ভালো করেছে তার কোনো রেফারেন্স ছিল না, আমরা তাকে রেফার করেছি। তো সেই জায়গা থেকে, কারণ আমি কারো কাছে অ্যাকাউন্টেবল না, ইভেন আগামী বছর যদি মানুষ আমাকে ভোট নাও দেয়, যে অনেকে হয়তো ভাবছিল হয়তো যে হয়তো কিছু ইলিসিট সুবিধা সে আমার কাছ থেকে পাবে, সে হয়তো ভাবছে যে হাসনাত ভাইয়ের ভোট দিয়ে হয়তো ভুল করছি, আমাকে তো কোনোভাবে অ্যাকোমোডেট করছে না, আগামী বছর ভোট না দিলে জনপ্রতিনিধিত্ব করব না। এর মানে এই না যে আমার একদম লাইবিলিটি আছে যে আমাকে নির্বাচিত হইতেই হবে আবার টাকা খরচ করে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। ইন্টারেস্টিং। মানে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে ধরেন আপনার কাছে যদি, আপনি একজন এমপি হিসাবে আপনার কাছে যদি ইয়াগুলি এইভাবে থাকে, তাহলে কিন্তু আপনাকে বিতর্কিত করাও আসলে খুব সহজ, ডেফিনেটলি। কারণ বাংলাদেশের মতো জায়গায় আপনি যাকেই নিয়োগ দেন, আপনি যতই ভাইবা নিয়ে নিয়োগ দেন, এট দ্য এন্ড অফ দ্য ডে যদি এটা আপনার কারণেই তো আপনার এই জাল থেকে বাইরে আসা উচিত। হ্যাঁ, এটা বিষয়টা হচ্ছে কি, সবাই ধরেন আপনার কাছে 2 জন বিবাদমান পক্ষ আসলো, তো 2 জনের পক্ষেই তো আপনি রায় দিতে পারবেন না। হ্যাঁ, আপনি 2 জন বিবাদমান পক্ষে আসলে আপনি যে কেউ একজনের পক্ষে দিবেন, একজনের বিপক্ষে যাবে, যার বিপক্ষে রায়টা যায় সে মনে করে যে এক্ষেত্রে হয়তো সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছে কম্প্রোমাইজড, মোরালি কম্প্রোমাইজড। তো এটা বাংলাদেশের একটা নেচার, তো এই জায়গা থেকে আমাদের দিন দিন বের হয়ে আসতে হবে আর কি। ওকে, আমি তাহলে আবার একটু এনসিপি রাজনীতিতে একটু ফিরে আসি। এনসিপি নিজেকে হচ্ছে সেন্ট্রিস্ট, অর্থাৎ মধ্যপন্থী রাজনৈতিক দল মনে করে, কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের রাজনীতি যেরকম মানে বাংলাদেশের রাজনীতি যেরকম, আপনি আপনার যেটা পছন্দ না সেইটার পক্ষে বা বিপক্ষে মানে আপনি খুব সাংঘাতিকভাবে রিয়েক্ট করেন। যেমন আমি উদাহরণ দেই, লেটেস্ট উদাহরণটা হচ্ছে এনসিপির প্রধান নাহিদ ইসলাম কয়েকদিন আগে, 2-3 দিন হবে মনে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ করে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সাধারণই স্ট্যাটাস, মানে ওটার মধ্যে অনেক বেশি কথা ছিল তাও না। ওইটাতেও আমরা দেখছি যে মানুষজন খুবই 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 মানে নেগেটিভ রিয়াকশন, যে মানে এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে মানে বাংলাদেশের মানুষ এরকম প্রান্তীয় মান দ্বারা হয়তো প্রভাবিত। এখানে ধরেন স্বাভাবিকভাবে সামগ্রিক মানুষের মনোভাব নিয়ে রাজনীতি চলবে না, রাজনীতি মানুষের মতবাদকে হচ্ছে একদিকে নিয়ে যাবে। আপনি যদি সবসময় মানে মেজরিটি মাইনরিটি দিয়ে সবকিছু, অনেক সময় একটা মেজর একটা অংশ হচ্ছে ভুল পজিশন নিতে পারে, আবার অনেক সময় মাইনর একটা অংশ হচ্ছে সঠিক পজিশন নিতে পারে। তো সেক্ষেত্রে মানুষ হচ্ছে একটা নির্দিষ্ট অবস্থানে রিয়েক্টিভ হওয়া মানেই যে এটাই আবার সামগ্রিক সমাজের চিত্র, বিষয়টা এমন না। তো হচ্ছে আপনি ম্যাক্সিমাম মানুষ নাহিদ ইসলামের হচ্ছে একটা পলিটিক্যাল পজিশনকে রিয়েক্ট করেছে, প্রতিক্রিয়া জানিয়েছে, এর মানেই যে নাহিদ ইসলামের অবস্থানটা ভুল, বিষয়টা কিন্তু এমন না। মাঝে মাঝে এমন হতে পারে যে মানে পলিটিক্যাল রাইট পজিশনটা খুব কম মানুষই মাঝে মাঝে নেয়, আবার বেশিরভাগ মানুষও হইতে পারে যে পলিটিক্যালি রং পজিশন নিয়েছে বা নিচ্ছে। আর মনে হয় টেকনিক্যাল একটা ইস্যু হচ্ছে না। আমার মনে হয় যে মাইকটা কাজ করতেছে না, কাজ করতেছে, এত দর্শকের অসুবিধা কেন হচ্ছে? মানে এটা প্রতিদিন এই জিনিসটা কেন হবে? আর এইখানে এত মানে মানে আমি লাইভে আছি, তারপর আমি কইতে বাধ্য হচ্ছে যে এখানে এত নড়াচড়া করার দরকারটা কি? সরি। আচ্ছা, আমি মানে শোনা কি যাচ্ছে? সাউন্ড কম আসতেছে না শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কিন্তু একটু কম। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম যে এইটা আপনারা রাজনীতির ক্ষেত্রে ঠিক করবেন, কিন্তু কয়েকটা ইস্যুর ক্ষেত্রে, যেমন আপনি এখানে যখন আসবেন তখন একটা বিষয় অনেকেই আপনার কাছে জানতে চেয়েছেন যে নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীর শিক্ষা, এমনকি যারা মানে নারীর জীবিকা, ওটার ক্ষেত্রেও আপনারা বা আপনার দল কি ভাবছেন আসলে? মানে এটা কি কোনো একটা স্পেশাল কোনো কিছু, যেমন অনেকে এরকম বলেন যে নারীদের আর পুরুষদের আলাদা শিক্ষা কার্যক্রম অংশগ্রহণ করা উচিত, বর্তমান ব্যবস্থাপনায় নারীদের ঘরে থাকলে আরেকটু আমি ভেবেছিলাম যে আপনি প্রশ্নতে এটা করবেন যে নারীদেরকে আপনারা শিক্ষার
হচ্ছে সুযোগ দিবেন কিনা, কর্মসংস্থানের অনুমতি দিবেন কিনা, আমি ভেবেছিলাম এটা। এই কোশ্চেনটা সিরিয়াসলি প্রবলেমেটিক, কোশ্চেনটা সিরিয়াসলি প্রবলেমেটিক। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কে তাদেরকে দেওয়ার, কারণ এখানে তো হচ্ছে মানে আপনি যখন এভাবে একটা অথরিটেটিভ জায়গায় আপনাকে নিয়ে যান, যে আপনি পুরুষ হিসাবে আপনি হচ্ছেন মানে আপনি খুবই সাংঘাতিকভাবে খুবই সাম্যবাদী কথা বলতেছেন যে আপনি কে। না এখানে হচ্ছে না, দিস ইজ হাউ, না দিস ইজ, আপনি জানেন যে আপনি যে জোটে আছেন সেই জোটের নেতৃবৃন্দের মধ্যে থেকেও এরকম ধরনের কথা না সেই জোটের নেতৃবৃন্দে আর হচ্ছে আদৌ এটা তো আমাদের রাজনৈতিক কোনো জোট না, সিম্পল। এখানে আদর্শিক কোনো জোট না, সরি। এখানে বিষয়টা হচ্ছে যে এটা নির্বাচনী জোট। আমরা প্রথম প্রশ্ন হচ্ছে যে নারীর শিক্ষা, নারীর কর্মসংস্থান, নারীর হচ্ছে তার হচ্ছে সামগ্রিক যে অধিকার, এই বিষয়ে যে আমরা পুরুষকে প্রশ্ন করে আপনারা দিবেন কিনা, এই প্রশ্নটা হাইলি প্রবলেমেটিক। প্রথমত হচ্ছে একটা নারী স্বনির্ভর একটা বিষয়, নারী একটা স্বকীয় বিষয়, এবং তার মতামত গ্রহণের সিদ্ধান্ত, কর্মসংস্থানের সিদ্ধান্ত, শিক্ষার সিদ্ধান্ত সে তার নিজের মতো করে নেবে। এবং এখানে হচ্ছে আমরা এনসিপি নারী পুরুষ এইভাবে দেখি না, নাগরিক আকারে দেখি। আমি যেই সুযোগ সুবিধা পাবো একটা নারীও সেই ধরনের সুযোগ সুবিধা পাবে। এবং অবশ্যই ইভেন আমরা আমাদের জায়গা থেকে আমরা মনে করি এখানে সমানভাবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই অধিকারগুলো নাগরিক আকারে সবাইকে সমানভাবে এনশিওর করতে হবে, এবং এটা এনসিপি এক্ষেত্রে দৃঢ়ভাবে কমিটেড। অর্থাৎ প্রথম প্রশ্নই তো আমরা এখানে, আপনি পুরুষ আকারে যে আপনি নিজেকে প্রথমেই একটা মানে এই যে সুপিরিয়রের জায়গায় নিয়ে যান, এক্ষেত্রে আমরা এইটার সাথে আমরা সাবস্ক্রাইব করি না। অফকোর্স নট। আব্দুল্লাহ, আপনি খেয়াল করেছেন যে নারীরা কোন ধরনের পোশাক পরবে এইটা নিয়ে এক ধরনের রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়। এবং সেই ক্ষেত্রে এনসিপি কোন দিকে আছে, যেমন ধরেন আমি মনে করি যে এনসিপি আছে হচ্ছে এই দিকে, যার যেই পোশাক যার যেটা মনে হয় সে অবশ্যই আপনার নারী যেই পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করবে সে সেই পোশাকে। এখন ওই নারীদের আমরা অনেকে বলি যে শালীনতার পোশাক, তারপর হচ্ছে সভ্য পোশাক। এখন এই যে শালীনতা এবং সভ্যতার এই আইডিয়াটা হচ্ছে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করে দেয় ক্ষমতা। আপনার যদি ধরেন আমি একটু কনজারভেটিভ মাইন্ডের হই, আমার ক্ষমতা, আমি যদি ক্ষমতা একই সাথে সাথে ক্ষমতাবান হই, তখন আমার শালীনতার সংজ্ঞাও চেঞ্জ হয়ে যাবে, সভ্যতার সংজ্ঞাও চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য আমরা মনে করি এই শালীনতা, সভ্যতা, ভব্যতা এগুলির সাথে যেহেতু ক্ষমতা সরাসরি হচ্ছে সম্পর্কিত, তা আমরা আমাদের জায়গা থেকে মনে করি নারী সে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তার কাছে শালীনতার সংজ্ঞা যেটা, তার কাছে সভ্যতার সংজ্ঞা যেটা, ভব্যতার সংজ্ঞা যেটা, সে এটা তার নিজের মতো করে ইন্টারপ্রেট করে সে সেভাবে বিচরণ করবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কে গ্রহণ করেছে বা কে করে নাই, এই অনুযায়ী যদি সে সিদ্ধান্ত নেয় সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আরেকটা বিষয় নিয়ে কথা হয় যে এনসিপির, এনসিপিটা আমি একটু বাদ রাখি, সেটা হলো যে জনাব হাসনাত আব্দুল্লাহ কি রাজনীতি দিয়ে মানুষের ব্যক্তি জীবনের সমস্যা সমাধান করতে পারেন কিনা, অর্থাৎ একজন কৃষকের, একজন শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান রাজনীতি দিয়ে করা সম্ভব কিনা। মানে আপনি প্রবলেম সলভ করেন, আমি দেখেছি, কারণ আমি আপনার ভিডিও বা আপনার পিআর টিম যেগুলো আপ করে সেগুলো আমি দেখেছি যে আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, চারজন মানুষ চারটা সমস্যা নিয়ে আসছেন, আপনার যেখানে যদি কোনো জায়গায় ফোন করার হয়, কোনো জায়গায় যদি, এগুলো আপনি করেন। কিন্তু এটা তো একটা আপাত সমাধান। আমি বলতে চাইছি হচ্ছে যে যাদেরকে আপনি চোখে দেখতে পাচ্ছেন, আপনার তো একটা বিরাট কনস্টিটিউয়েন্সি যেটার মধ্যে হচ্ছে 40 লাখ আপনার ভোটার, 40 লাখ না 4 লাখ ভোটার, মানে 8 লাখ মানুষ কিন্তু মোটের উপর, কারণ বাচ্চাদের ভোট থাকে না, শিশু 8 লাখ। এই যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না তাদের সমস্যারও আপনি মানে তাদের প্রতিদিনের জীবনের সমস্যার সমাধানে রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ একটা ভূমিকা রাখতে পারতেছেন কিনা। একটা প্রশ্ন হচ্ছে এটা রাজনীতি দিয়ে সমাধান করা যায় কিনা, উত্তর হচ্ছে রাজনীতি ছাড়া এই নাগরিক সমস্যার সমাধান করার কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। এটার হচ্ছে আপনি একটা অথরিটেটিভ বা এটার হচ্ছে একটা মিলিটারি কোনো সিস্টেমে এটার সমস্যার সমাধান করা বা অ্যাডহক ভিত্তিতে সমস্যার সমাধান করা সম্ভব না। আপনি যে উদাহরণগুলো বলেছেন, যেমন কৃষির একটা কথা বললেন, ধরেন কৃষিতে এখন হচ্ছে আপনি যদি সারের দাম 1350 টাকা, টেকনিক্যালি কি মানে ইজ দেয়ার এনি ইস্যু ইউ আর ফেসিং? আপনি
ঠিক আছে, ওকে, যেমন আমার ইয়াটা একটু আস্তে শুনুন। ওকে, যেমন ধরেন এখন কৃষকের সার 1350 টাকা, এটা হচ্ছে কিনতে গেলে লাগে 1800 টাকা। এই মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী একটা তৈরি হয়েছে, সিন্ডিকেট তৈরি হয়েছে, সেটাকে সমাধান করার জন্য আপনার অবশ্যই রাজনীতি লাগবে। কিছুদিন আগে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। এখন এসএসসি পরীক্ষার রেজাল্টে দেখা গিয়েছে আমাদের একটা ঠিক আছে ফাইন, ওকে, এসএসসি পরীক্ষাটা রেজাল্ট দিয়েছে। তো এসএসসি পরীক্ষাটার রেজাল্টে একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভালো করেছে, একটা উল্লেখযোগ্য শিক্ষার্থী হচ্ছে খারাপ করেছে। এখন এই শিক্ষাক্ষেত্রের একটা ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে এটাও কিন্তু পলিসির সাথে রিলেটেড, এবং এই পলিসিটাও কিন্তু রাজনৈতিকভাবেই গ্রহণ করা হয়। আপনি এভরি প্রবলেম কামিং আপ ফ্রম দ্য সোসাইটি কামস উইথ সলিউশন, অ্যান্ড দ্যাট কামস ফ্রম অ্যাকচুয়ালি পলিটিক্স। আমি বলতে চাচ্ছি যে ধরেন কুমিল্লায় আপনার যে সংসদীয় এলাকা, সেইটার একটা বড় সমস্যা কৃষক এবার ফেস করলো, যে ওর আলু সে হিমাগারে রাখতে পারছে না। 2-3টা কারণে রাখতে পারছে না। এক হচ্ছে মানে হিমাগার ব্যবস্থাপনায় বিদ্যুৎ না থাকা একটা বড় কারণ হচ্ছে, আবার যতগুলি হিমাগার থাকা দরকার ততগুলি হিমাগার নাই। তো সেই ক্ষেত্রে তার ব্যক্তিগত সমস্যাটা হচ্ছে হিমাগার নাই কেন, এখন বা তার সাথে আরো 10 জন কৃষকের সমস্যা। এইটা একজন রাজনীতিবিদ এরকম সমস্যার সমাধান কিভাবে করে? কারণ এরকম সমস্যা নিশ্চয়ই কুমিল্লার ওই অঞ্চলে 8 লাখ জনগণ যেখানে আছে, প্রতিদিন বিভিন্ন ফেজে ধরেন 6000 সমস্যা হইতেছে। এইটা একজন সংসদ সদস্যের পক্ষে এটাকে কেমনে মানে গুরুত্ব দেওয়া সম্ভব, প্রায়োরিটি করা সম্ভব, বা আপনি এটা কিভাবে ডিল করেন? এখন এটা তো অবশ্যই স্বাভাবিকভাবেই আপনি যেটা বললেন যে একজন সংসদ সদস্যর এটা কিভাবে ডিল করে। তো প্রথমত হচ্ছে যে এই যে ধরেন আপনি বলেন হিমাগার নাই, বা হিমাগার হচ্ছে একজন কাজ করতে পারছে না, বিদ্যুৎ নাই। তো সেই ক্ষেত্রে তো আমাদের মানে একজন পলিসি মেকার হিসেবে হোয়াট বি এক্সপেক্ট ফ্রম আস, আপনি তো এক্সপেক্ট করেন উই উইল বি কামিং আপ উইথ বেটার সলিউশন, বেটার ইমপ্লিমেন্টেবল হচ্ছে আপনার যেটাকে ইমপ্লিমেন্ট করা যায় এরকম পলিসি নিয়ে আমরা আসবো। তো আমরা তো সেটা নিয়ে এসেছি, যেটা সামগ্রিক শুধু একজন না, একটা সামগ্রিক সমাজ ব্যবস্থা সামগ্রিক সমস্যাটাকে আসলে মূল শেষে অ্যাড্রেস করে। যেমন বিদ্যুৎ সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, গ্যাসের সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, এটা আপনি আমার কৌতূহলটা ছিল, আমি প্রশ্ন একটু বড় করে প্রেক্ষাপট, আমার কৌতূহলটা ছিল যে ধরেন আপনার কাছে তো 6000 সমস্যা আসতেছে, আপনি একটা মানুষ হিসাবে আসলে সময় 24 ঘন্টা হিসেবে আপনি ডিলই করতে পারবেন আসলে 60টা সমস্যা, তখন আপনি প্রায়োরিটাইজ করেন কেমনে? কারণ বাংলাদেশ তো একটা সমস্যারই দেশ। আপনার কাছে সকল সমস্যা আসছে ধরে নিয়ে আমি ধরে নিচ্ছি যে 6000 সমস্যার মধ্যে আপনি 60টা হয়তো আপনার পক্ষে হিউম্যানলি ডিল করা সম্ভব, বাকিগুলো আপনি সেক্ষেত্রে আপনি প্রায়োরিটি করার ক্ষেত্রে আপনি কোনগুলিকে গুরুত্ব দেন বা কোন বিষয়গুলিকে গুরুত্ব দেন? আচ্ছা, এলাকা ভিত্তিতে যেই সমস্যাগুলো বেশিরভাগ আসে সেই সমস্যাগুলোর সাথে একজন এমপির সরাসরি সম্পর্ক নাই, মানে যেটা যদি বলি পলিসি জায়গা বাদে। যেমন সবচেয়ে বেশি সমস্যা আসে এলাকা থেকে মেডিকেল রিলেটেড ইস্যু, যেমন আমার এখানে হসপিটাল রিলেটেড ইকুইপমেন্টসের প্রবলেম, ডাক্তারদের হচ্ছে আপনার দেখা যায় সংখ্যাগত সমস্যা, তাদের রুগীর তুলনায় সংখ্যা কম। তারপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে রাস্তাঘাটের যে সমস্যা। তো আমি আমার জায়গা থেকে এই সমস্যাগুলোকে আমরা হচ্ছে ডিউ দেওয়ার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে সেটাকে অবহিত করি যেন এই বিষয়গুলোকে সমাধান করা হয়। এবং প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনার হচ্ছে এই যে মেডিকেল ইস্যুস, দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তারপরে একই সাথে সাথে এডুকেশন। তো মোটা দাগে এই 3-4 ভাগে ভাগ করলেই মূল সমস্যাগুলো হয়ে যায়। তারপরে তো ব্যক্তিগত বিভিন্ন প্রবলেম থাকে, সেটাকে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্নভাবে সমাধান করতে হয়। সেটার আসলে কোনো এক ধরনের কোনো মানে একদম একটা ইউনিভার্সাল কোনো ফরম্যাট নাই, বা ইউনিভার্সাল কোনো ট্যাবলেট নাই যে, বা কোনো ওষুধ নাই যে এইটা দিয়ে 1 চামচ চাইরে 2 চামচ করে দিয়ে এটা সমাধান করা যাবে। আমি জানি যে এটা নাই, কিন্তু আমার কৌতূহলটা ছিল যে আপনার প্রায়োরিটি করার ক্ষেত্রে আপনি আসলে কোন বিষয়গুলি গুরুত্ব দেন সেটা আমরা একটু বুঝতে, মানে এটা কি বেশি লোককে এফেক্ট করে যেটা, সেটা আপনি বলেন বেশি লোককে যেটা এফেক্ট করে, যেটা ইমিডিয়েট আসলে কোনো রেসপন্স করা দরকার সেটা, সেগুলি নানা ধরনের ফ্যাক্টর দিয়ে আপনি বিবেচনা করেন। এটা আমি পরিষ্কার। আচ্ছা, আমার এটা আজকে শেষ প্রশ্ন, কিন্তু সেটা একটু ভূ রাজনৈতিক এবং আমাদের রিজিওনাল পলিটিক্স এবং রিজিওনাল মানে এটা কেন্দ্রিক। আমরা আসলে ভারত যেহেতু এইখানকার সবচেয়ে বড় দেশ, তো আমরা কিন্তু ভারতকে এক ধরনের বিগ ব্রাদার রোল প্লে করতে বা বিগ ব্রাদার রোলের ইন্টেনশন করতে দেখি, এবং ভারতের কিন্তু নানা ধরনের পলিসির মধ্যে পলিসি টুয়ার্ডস
ইন অ্যান্ড আউট পিপলের মধ্যে তাদের নানা ধরনের ঝামেলা আছে। কিন্তু আমরা যখন ইতিহাসের পাতায় ধরেন আজকে থেকে 30 বছর 40 বছর পরে যখন ইতিহাস লেখা হবে, আমরা কোথায় ভারতের কাছে মনে হয় যে হেরে যায়, সেটা হচ্ছে যে দেখেন ইতিহাস যখন 47-এর পরে ভারতের যত পার্সেন্টেজ সংখ্যালঘু ছিল সেই একই পার্সেন্টেজ বা কিছুটা কিছু কিছু জায়গায় খানিকটা বেশি হইলেও আছে। পাকিস্তানে এই সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি চলে আসছে, 3 না 2%, মানে সংখ্যালঘু 2 বা 3%। বাংলাদেশে 20%, মানে ওইখানে 20%-এর মতো ছিল, 2 বা 3% হয়েছে। বাংলাদেশে 20% ছিল, সেটা 8% হয়েছে। আমরা আমাদের যারা মাইনরিটি, আমরা তাদেরকে যাদেরকে বলতেছি, তারা আমাদের দেশ ছাইরা যাচ্ছে কেন আসলে, মানে এইটার যুক্তিটা কি? যাচ্ছে তো, এটা তো ঠিক, তাই না? এখন এটার হচ্ছে কি, ধরেন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে আমার কাছে স্পষ্ট না। মানে ধরেন আপনি, মানে আমি বলতেছি যে আমরা মাইনরিটিদের টেক কেয়ার করতেছি না বা অত্যাচার করতেছি যেভাবে আমরা বলি, তখন পাশাপাশি কে করতেছে? ইন্ডিয়াকেও কে করতেছে? মানে আমরা করতেছি, আমরা যারা সংখ্যাগুরু তারা। হ্যাঁ, মানে ইন্ডিয়াতেও আমরা দেখতেছি যে ইন্ডিয়াতে সংখ্যাগুরু সংখ্যালঘুর উপর কিন্তু অত্যাচার করতেছে, নানা রকম খবরই তো আমরা পাই। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আমরা মাইগ্রেশন অফ মাইনরিটিস আমরা দেখি না। বাংলাদেশে পাকিস্তানে মাইগ্রেশন অফ মাইনরিটিসটা এভিডেন্ট কেন? মানে নাম্বার ওয়ান হচ্ছে প্রথমত প্রশ্নটার মধ্যে যে আমরা সংখ্যালঘুদের অত্যাচার করছি, এই যে একটা মানে ধরে নেওয়া, এই যে প্রিজাম্পশন, সংখ্যা কেন কমতেছে সেই এই যে প্রিজাম্পশন, এটা হচ্ছে যে মেজরিটি মাইনরিটির উপর অত্যাচার করেছে, এটার সাথে আমি এগ্রি না, মানে এটার সাথে আমি এগ্রি করি না। কারণ আপনি যদি দেখেন ইভেন সবচেয়ে মেজর ইভেন্ট একদম রিসেন্ট পাস্টে যে মেজর ইভেন্ট হয়েছে 2024-এ, এবং সেই ক্ষেত্রে অনেকেই একটা বড় একটা অংশ তারা অ্যাসোসিয়েট করে যে হচ্ছে এখানের মাইনরিটি কমিউনিটি হচ্ছে একদম একদম ইন্ডিয়াকে বেনিফিটেড করার জন্য, ফেসিলিটেট করার জন্য আওয়ামী লীগকে সবসময় হচ্ছে আওয়ামী লীগের থ্রুতে সেটা করেছে। এই ফ্রেমিং এস্টাবলিশ থাকার পরেও আপনি দেখবেন যে 2024-এর রিসেন্ট পাস্টেও এই ঘটনার পরেও, জুলাই প্রেজিংয়ের পরেও মাইনরিটিকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যথেষ্ট পরিমাণ হচ্ছে প্রোটেক্টিভ শিল্ড নেওয়া হয়েছে, এবং এটা কোনো স্টেট পর্যায় থেকে নেওয়া হয়েছে, সামাজিকভাবে নেওয়া হয়েছে। আপনি সামাজিকভাবে যথেষ্ট পরিমাণ সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, যথেষ্টভাবে বাংলাদেশের যে কোনো পর্যায়ে আপনি যান আছে। এখন আপনি যদি বলেন ফিয়ার ফ্যাক্টর এখানে যদি কাজ করা হয়, আমি মনে করি আমার জায়গা থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমাদের ডোমেস্টিক কোনো ফিয়ার ফ্যাক্টর তৈরি করা হয় নাই মাইনরিটিদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, বরং এক্ষেত্রে হচ্ছে একটা এক্সটার্নাল ফিয়ার ফ্যাক্টর তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে আপনি দেখবেন আওয়ামী লীগ সবসময় এর ফিয়ার ফ্যাক্টরটা তৈরি করেছে কি, মাইনরিটি কেবলমাত্র আওয়ামী লীগের কাছে নিরাপদ। না, সেটা তো আপনি রাজনীতির কথা বলতেছেন। না, এটা আমি আপনাকে ফ্যাক্ট বলি। আমি আপনি দুইজনই তো ধরেন আমার দাদা বাড়ি নানা বাড়ি কুমিল্লায়, আপনি কুমিল্লায় আপনারই বাড়ি, মানে আপনি থাকছেন এখানে, আমি যেহেতু থাকছি না সেহেতু ধরে নিচ্ছি আর কি, বা বলতেছি কুমিল্লায় একটা কথা বলা হইলো যে মন্দিরে গিয়ে একজন কোরআন রেখে আসছে, মন্দিরে গিয়ে একজন কোরআন শরীফ রেখে আসছে, কে রেখেছে, কেন রেখেছে, কি কারণে রেখেছে, ওর কোনো আলাপের মধ্যে না গিয়েও আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, রংপুরে, নোয়াখালীতে, ফেনীতে, মানে যেটাকে বলে হচ্ছে গৃহদেবতা, মানে ওর ঘরে যে ওনারা পূজা করেন বা প্রার্থনা করেন, ওইটা গিয়ে ভাইগা দেওয়া আসা হইতেছে বিভিন্ন জায়গায়। আপনি ফিয়ার ফ্যাক্টরটাকে ডোমেস্টিক কেন বলতেছেন না? এটা তো কেউ 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 এটা অ্যারেঞ্জ করে না। এখন দেখেন, মানে আপনি সোসাইটিতে এই ইভেন্ট, সোসাইটিতে ধরেন আপনি স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ধর্ম, আপনার এখানে মাইনরিটি যারা আছে, সংখ্যাগত মাইনরিটি, এখানে প্রত্যেকেই বাংলাদেশি হিসাবে আমি দেখতে চাই। এই যে মেজরিটি মাইনরিটি সংখ্যাগত জায়গা থেকে আমরা হচ্ছে এইভাবে বিভাজনটা করি, প্রত্যেকেই বাংলাদেশি, যারা বা নিজেদেরকে বাংলাদেশি মনে করে না টু আস, তারা হচ্ছে মাইনরিটি। কিন্তু হিন্দু সংখ্যাগত কম বলে হিন্দুদেরকে মাইনরিটি হিসেবে যেভাবে ফ্রেমিং করা হয়, বৌদ্ধদেরকে মাইনরিটি হিসেবে যেভাবে ফ্রেমিং করা হয়, পাহাড়িদেরকে মাইনরিটি হিসেবে ফ্রেমিং করা হয়, আমরা এইভাবে দেখতে চাই না। আমরা আমাদের থেকে এইভাবে দেখতে চাই না, বরং এই বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা বরং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, এবং সেটাতে হচ্ছে আপনি যেটা বললেন যে এখানে স্টেট
কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যাল পার্টি পেট্রোনাইজড এখানে হচ্ছে ভীতি তৈরি করা হয়েছে, কিছু কিছু এক্সটার্নাল ভীতি তৈরি করা হয়েছে, সেগুলো যেন আর না ঘটে, বরং এখানে প্রত্যেকটা হচ্ছে মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ, বর্ণের মানুষ সেই জন্য এখানে ওন ফিল করে থাকতে পারে, সেটার জন্য যথাযথভাবে আমরা চাই এই পরিবেশটা তৈরি হোক। অতীতে আমরা মানে আপনার টকশো শুরুতেই যে বিষয়টি এসেছে যে অতীতের যে ঘটনাগুলো যেখানে একটা আনইজিনেস তৈরি করেছে, সোসাইটির মধ্যে হারমোনি যেটা নষ্ট করেছে, সেটির জন্য পুনরাবৃত্তি আর না ঘটে সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা সচেষ্ট থাকা উচিত আমাদের। আমি মোটা তাকে দুইটা ঘটনার কথা বলি। একটা তো হচ্ছে যে একজনকে কবর থেকে তুলে তাকে পুড়িয়ে দেওয়া, একজন হচ্ছে পালাগান করার জন্য তাকে জেলে নিয়ে দেওয়া, আরেকটা আপনি দেখবেন যে মানে এই ব্যাপারগুলিকে আপনি আসলে কিভাবে বলবেন যে মানে ওর কথা ও বলতেছে, ওর এটা শুনতেছে, কিন্তু আমরা তো ঘোষণা দিয়ে ওকে কবর থেকে তুলে নিয়ে আসে পুড়ে ফেলতে দেখেছি। এইগুলিকে আসলে আমরা কিভাবে আসলে আমরা এটা প্রোটেক্ট করব? রমজান মাসে একজন লোক কেন দিনের বেলা খাচ্ছে, কেউ গিয়ে আইসে তাকে কান ধরে উঠবোস করাচ্ছে? মানে আপনি কোথাকার কোন ধর্মের মধ্যে আপনি এই জিনিস পাইছেন? মানে ধর্ম কোথাও নাই না এখন। আপনি এই অ্যাক্টিভিটিগুলোর মানে এই অ্যাক্টিভিটিগুলোর অ্যাডভোকেট হিসেবে কি আপনি আমাদেরকে মানে ভাবছেন নাকি? আমি আপনার ওকে, লেটস সমস্যার সমাধান চাচ্ছি, যে এটা আপনি কিভাবে করবেন সেটা আমি বলেন। আপনি করছেন বা আপনি অ্যাডভোকেসি করতেছেন, আমি উল্টাটা বলতেছি যে আপনার মধ্যেও তো আমি সেই হেল্পলেসনেস দেখি যে এই ঘটনাটা আপনি পছন্দ করেন না। নো অফ কোর্স নট, এবং এটাকে আমরা কোনোভাবে অ্যান্ডারস্ট করি না। মানে এটা কিভাবে আপনি ওকে ফাইন। প্রথমত হচ্ছে এটা যেটা হয়েছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না থাকাটা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হওয়ার হচ্ছে ফলাফল হিসেবে আমরা এই সোসাইটিতে এই প্রবলেমগুলো আমরা দেখেছি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখানে যখন নাগরিক মনে করবে যে আমি আমার একটা অপকর্মের জন্য আমার শাস্তির মুখোমুখি হতে হবে না, যখন এই ধরনের এক ধরনের পরিবেশ তৈরি হবে, তখন হচ্ছে এই ঘটনাগুলো ঘটবে। তো সেই জায়গা থেকে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, নির্বাচিত সরকার এসছে, আপনার একটা সিভিল সোসাইটি হচ্ছে প্যাট্রোনাইজ একটা গভর্নমেন্ট আমরা দেখেছি, ইন্টারিম গভর্নমেন্টটা যেটা। তো আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে যত আইডিয়াল আমরা করতে পারবো, এই ধরনের ইস্যুগুলোকে আমরা হচ্ছে অ্যাড্রেস করা আমাদের তত বেশি সহজ হবে। এবং দিন শেষে এই যে মেজরিটি মাইনরিটির এই ফ্রেমে আসলে যদি দেখা হয়, এই প্রবলেমগুলো দিন শেষে স্থায়ীভাবে সমাধান হবে না, বরং আমাদের এগুলাকে সবাইকে অ্যাকোমোডেট করে তারপর হচ্ছে এই সমস্যার সামগ্রিক অ্যাপ্রোচ প্রয়োজন। যে মাইনরিটি মেজরিটি এই বাইনারি সেট করে শুরুতেই যখন আপনি একজনকে মাইনরিটি হচ্ছে, আমার চোখে কিন্তু মাইনরিটি একটা গ্রুপই শুধু, সেটা হচ্ছে কোটিপতিরা। কোটিপতি, ইয়েস, কোটিপতিরা হচ্ছে মাইনরিটি, যারা হচ্ছে মেজরিটির ঘাড়ে চড়ে সবচেয়ে বেশি সুবিধা আদায় করে। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি দুই একটা আপনার যদি অনুমতি দেন, দুই একটা কমেন্ট কমেন্ট একজন কয়েকটা কমেন্ট দিতেছে, আপনি যদি দ্রুত একটা রেসপন্ড করেন। একটা হচ্ছে এরকম, হাফিজুল ইসলাম শাওন, উনি বলছেন হাসানুল্লাহ ছোট ভাই তুমি হঠাৎ চুপ হয়ে গেলে কেন ছোট ভাই? তোমার গলার আওয়াজ আর আগের মতো নাই। আগে গাড়ি অনেক উঠেছে, এখন নানান ফ্ল্যাটে থেকেছো, কয়েকদিন পরে কি জমিতে সামিয়ানা টানাবে? আমি এটা আসলে বুঝি নাই, কিন্তু আমাদের রিসার্চ টিমের একটা কাছাকাছি একটা প্রশ্ন আছে, যেটি হচ্ছে যে আপনি ভালো বক্তা, দক্ষ বিতার্কিক, জুলাই আন্দোলনে গত 2 বছর জাতীয় রাজনীতিতে, বিগত জাতীয় নির্বাচনে এনসিপির পক্ষে আপনি অনেক সরব ছিলেন, পার্লামেন্টও আপনাকে আসলে অনেক বেশি কথা বলতে শুনি, কিন্তু গত কয়েক মাসে, বিশেষ করে 2-1 মাসে মিডিয়ার শিরোনাম দেখতে স্পষ্ট হয় আপনাকে সরব দেখা যাচ্ছে না, যতটা সরব দেখা যাচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আপনাদের অন্যান্য নেতাদের। এইটার কি কোনো স্পেসিফিক কারণ আছে? না, এখানে আমরা সবাই সরব ইন ডিফারেন্ট ফর্ম। পলিসি নিয়ে কাজ করছি, এখানে হচ্ছে নিজেকে প্রস্তুত করছি, এখানে আমাদের কাজ তো কম্পার্টমেন্টালাইজ। তো সবাই আমরা জুলাই পদযাত্রা আমরা সারা দেশব্যাপী গিয়েছি, সরব ইন ডিফারেন্ট ফর্ম। আচ্ছা, 4-5 দিন আগে আপনি শুনছেন কিনা জানেন, একটু আলাপ প্রসঙ্গে বলি, এটা ঠিক প্রশ্ন আছে। একটা পডকাস্টে জনাব সার্জিস আলম এরকম বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার গঠনের সময় ছাত্রনেতাদের মধ্যে উপদেষ্টা হওয়ার জন্য 4 জনের নাম প্রস্তাব করা ছিল, যেখানে প্রথম নামটি ছিল নাহিদ ইসলাম, দ্বিতীয় সার্জিস আলম, তৃতীয় হাসান আব্দুল্লাহ, চতুর্থ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিন্তু সার্জিস আক্ষেপ করে বলেছেন অতীতে ছাত্রলীগ করার কারণ দেখে মূলত তাকে বাদ দেওয়া হয়, সেখানে 3 নম্বরে থাকা হাসান আব্দুল্লাহকে বাদ দিয়ে আসিফকে কেন উপদেষ্টা করা হলো? এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমি যেহেতু এখানে বাদ দেওয়া না দেওয়া এই জায়গাগুলোতে এই আলাপগুলো আমার কাছে এটা অপলাপ মনে হয়।
কারণ তখনকার প্রয়োজনীয়তার ভিত্তিতে, তখনকার সামগ্রিক প্রয়োজনীয়তার ভিত্তিতে যারা বেশি মনে হয়েছে যে পলিটিক্যাল, যারা বেশি পলিটিক্যালি কন্ট্রিবিউট করতে পারবে বা সামগ্রিক ব্যবস্থাপনার সাথে যারা সবচেয়ে বেশি সংযুক্ত, তাদেরকে নেওয়া হয়েছে। এটার সাথে আমি আসলে ওই অর্থে মানে কোনো ধরনের মানে সমস্যা, সুবিধা অসুবিধাভাবে মানে প্রয়োজন বোধ করি না এখন। মন্তব্য বা প্রশ্ন এটা শেষ, যে বসুন্ধরার বিরুদ্ধে কথা বলার জন্য আপনাকে মানে আপনার উপরে কি কোনো ঝামেলা এসছে, আপনি কি কোনো বিপদে পড়েছেন, আপনি কি কোনো এটা পড়েছেন কিনা, এটা অনেকে জানতে চান। পাশাপাশি এটাও জানতে চান যে আপনার যে বসুন্ধরার বিরুদ্ধে লড়াই, এটা কি বসুন্ধরাকে আপনি পিক করেছেন এরকম করে, নাকি আপনারা সবাই মিলে বা এনসিপি সকল ধরনের এই এর বিরুদ্ধে আপনারা কথা বলবেন? আমি শুরুতে বলেছি, রাজনীতিটাকে যদি আপনি হচ্ছে বর্জুয়াদের, ব্যবসায়ীদের বাইরে নিয়ে আসতে পারেন, এটা আসলে খুবই ডিফিকাল্ট হচ্ছে ইতিবাচক পলিসি। কারণ এই সংসদেও আমাদের এই যে 300 জন আছে, এখানেও বিভিন্ন ব্যবসায়ীর প্রতিনিধি হিসেবে এই সংসদে আছে। এবং দেখা যায় কি আপনার নির্বাচনে দেখা যায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ফান্ড করে 20 কোটি, 50 কোটি, 10 কোটি, 30 কোটি। তার মানে আপনি ওর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি ওই সংসদে থাকবেন, তার পারপাস আপনি সার্ভ করবেন। ওই প্রতিষ্ঠান ফ্রেন্ডলি হচ্ছে আপনি হচ্ছে পলিসি আপনি মেক করবেন। এবং দেখা গিয়েছে কি বসুন্ধরার যে মিডিয়া, আপনি নিজে মিডিয়ার মানুষ, আপনি জানেন এটা এক ধরনের, এটা হচ্ছে পুরা মিডিয়াকে যেভাবে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করে বা এক ধরনের প্রপাগান্ডা সেল হিসেবে পরিণত হয়েছে, মূলত হচ্ছে আমাদের লড়াইটা সেটার বিরুদ্ধে। আপনার বসুন্ধরা হচ্ছে কর্মসংস্থান নিশ্চিত করে, সেটা ডিফারেন্ট আলাপ, কিন্তু মিডিয়াকে যেভাবে কক্ষিগত করেছে, এটাকে কোনোভাবে আসলে মিডিয়া বলা যায় না। যেমন বসুন্ধরার বিরুদ্ধে পার্লামেন্টে কথা বলার কারণে আমার 80 ঘন্টায় আমার বিরুদ্ধে 99টা হচ্ছে নিউজ করা হয়েছে। এবং ব্যক্তিগত হুমকি দামকি এগুলো তো রেগুলার ইভেন্ট, এগুলা নিয়ে আসলে ওইভাবে পাত্তা দেওয়ার মতো আমি কিছু মনে করি না। কারণ এটা করবে, তাদের কাজ এটাই করা, আর আমাদের কাজ এটার যৌক্তিক বিরোধিতা অব্যাহত রাখা। বসুন্ধরার মিডিয়া যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে দেখবেন হচ্ছে এই বসুন্ধরার ভূমি দখলের বিরুদ্ধে কখনো কথা বলবে না, ধর্ষণের বিরুদ্ধে কথা বলবে না। তো এটা আমরা আমাদের জায়গা থেকে কথা বলবো। জনাব হাসান আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক যারা, আমি আসলে আমাদের টেকনিক্যাল কারণে আমার কথা আপনারা কম শুনতে পেয়েছেন, সেজন্য একটু ক্ষমা চাইনি। তবে হাসান আব্দুল্লাহ আজকে যেসব বিষয় নিয়ে কথা বলেছেন, সেগুলো আমাদের বর্তমান ও ভবিষ্যতের রাজনীতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ।